নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধু। আজকে যে বইটা থেকে পড়ছি সেটি একটি অনুবাদ গ্রন্থ। বইটির নাম হলো অতীতের পৃষ্ঠা থেকে, লেখক রামেশ্বর টাটিয়া। এটি সারদা মঠ থেকে প্রকাশিত হয়েছে। এখানে প্রকাশিকা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি লিখছেন যে প্রয়াত হিন্দি সাহিত্যিক রামেশ্বর টাটিয়ার রচনায় একই সঙ্গে ছায়া ফেলে ভারতবর্ষের ইতিহাস আর সংস্কৃতি। সহজ সরল ভাষায় উঠে আসে গভীর জীবনবোধ। ভারতের বিভিন্ন রাজ্য তার সাহিত্যকৃতিকে সম্মান জানিয়েছে নানাভাবে। সত্য ঘটনা অবলম্বনে তার লেখা নীতি নির্ভর কয়েকটি ছোট গল্পের হিন্দি সংকলন গ্রন্থ ভুলে না ভোলায়ে আমাদের অনুবাদ করার অনুমতি দিয়েছেন তার শ্রদ্ধাশীল পুত্র শ্রী নন্দলাল টাটিয়াজি। এই বইটি ভারতের যে সনাতন ঐতিহ্য ও মূল্যবোধ ছিল স্বামীজির প্রাণস্বরূপ, তারই রসে জারিত এই বইয়ের গল্পগুলি। আমি এটা সারদা মঠ থেকে কিনেছি। এটার দাম, আমি যখন কিনেছি তখন 55 টাকা দাম ছিল। আমি এখান থেকে দুটো গল্প পড়ব। প্রথম গল্পের নাম হলো অচ্ছুত। শেঠ রামজিলাল শুধু তার অঞ্চলে নন, পুরো শহরে বিখ্যাত ছিলেন। তার 5-6টি বিভিন্ন ধরনের কারখানা ছিল, তাতে হাজারখানেক কর্মী কাজ করত। বিদেশিদের সঙ্গে আমদানি রপ্তানি ছিল, কোটি কোটি টাকার লেনদেন চলত। সমাজসেবক হিসেবেও তার বেশ সুনাম ছিল। তার পরিচালিত স্কুল, কলেজ, ছাত্রাবাস ও হাসপাতাল ছিল। তিনি নিম্বার্ক সম্প্রদায়ের বৈষ্ণব, তাই নিজেদের প্রাসাদের কাছে শ্রীনাথজির বিশাল মন্দির নির্মাণ করেছিলেন। নিত্য দুবেলা মন্দিরের প্রসাদ গ্রহণ করার রীতি ছিল বাড়িতে। সব দিক থেকে সুখী ও সম্পন্ন হলেও কোনো সন্তান না থাকায় শেঠ ও তার স্ত্রীর মনে খুব কষ্ট ছিল। একদিন সেবা সমিতির স্বেচ্ছাসেবীরা 2 বছরের এক অনাথ বালককে তার কাছে নিয়ে এলেন। শেঠ পত্নী বালকটিকে কোলে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। ছেলেটির গৌর বর্ণ, সুন্দর রূপ দেখে অনুমান করা যায় সে নিশ্চয়ই কোনো কুলীন ব্রাহ্মণ বংশের সন্তান হবে। নিজের গ্রামে নিয়ে এসে বড় ধুমধাম করে তাকে দত্তক নিলেন শেঠ। এই উপলক্ষে প্রায় 1000 খানেক মানুষকে খাওয়ানো হলো। একটি কলেজ এবং হাসপাতালের ভিত প্রতিষ্ঠা করা হলো। বালকের নাম রাখা হলো গোপাল কৃষ্ণ। তখন কেউ তার বিষয়ে বেশি কিছু খোঁজ নেবার প্রয়োজন বোধ করেনি। শেঠের বাড়িতে বালকটির আগমনের পর থেকেই তাদের ভাগ্য ফিরে গেল। বছর ঘুরতে না ঘুরতেই একটি মেয়ে জন্মালো। ধন সম্পত্তিও দিন দিন বাড়তে লাগলো। এইভাবে 16-17 বছর আনন্দে কাটলো। গোপাল ও ছোট বোন সুমন এখন কলেজে পড়ে। তারা দুজন পরস্পরকে নিজের ভাই বোনের থেকেও বেশি ভালোবাসে। গোপাল পড়াশোনা ছাড়া খেলাধুলোতে সব সময় প্রথম বা দ্বিতীয় হতো। এমএ পরীক্ষায় সে কলেজে প্রথম হলো এবং আরও পড়ার জন্য বিদেশে যেতে চাইল। কিন্তু শেঠজির ইচ্ছা তাকে বিবাহ দিয়ে নিজের ব্যবসায় নামানোর। সুমন উচ্চবিত্ত পরিবারের এক সুন্দরী বান্ধবীকে মনে মনে দাদার বিবাহের জন্য ঠিক করে রেখেছিল। এমনকি তাকে অনেকবার বাড়িতে এনে গোপাল ও বাবা মার সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিল। বিয়ের কথাবার্তা প্রায় সব ঠিক, লৌকিক অনুষ্ঠান শুধু বাকি ছিল। সেই বছর বিকানেরের উত্তরে দুর্ভিক্ষ দেখা দিল। হাজার হাজার মানুষ নিজেদের গ্রাম ছেড়ে পশুদের নিয়ে মালবার দিকে যাত্রা করল। শেঠজি নিজের কাছাকাছি এলাকায় শরণার্থীদের বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। 2-1 দিন তারা সেখানে থেকে সুস্থ বোধ করত। অন্য স্বেচ্ছাসেবীদের সঙ্গে গোপাল ও সুমন এই কাজে অংশগ্রহণ করত। একদিন এইভাবে তারা যখন যাত্রী দলের ব্যবস্থা করছিল, তখন এক বৃদ্ধ গোপালের দিকে তাকিয়ে দেখছিলেন। সেই ব্যক্তি কিছুক্ষণ পরে নিজের স্ত্রীকে ডেকে এনে গোপালকে দেখালেন। সুমন হেসে জিজ্ঞাসা করল, বাবা, এইভাবে কি দেখছেন? আপনারা কাঁদছেনই বা কেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে একটু সামলে নিয়ে বললেন, দিদি, আমার ছেলে রামু আজ থেকে 16 বছর আগে হরিদ্বারের কুম্ভ মেলায় হারিয়ে গিয়েছিল। ওর রং বাবুর মতোই ফর্সা, গালেও ঠিক এরকম চিহ্ন ছিল। বাবুকে দেখে আমাদের হারানো ছেলের কথা মনে পড়ে গেছে, তাই কাঁদছি। বাড়ি ফিরে সুমন শেঠকে সব কথা বলল। শুনে শেঠের মুখ ম্লান হয়ে গেল। রাত্রে বৃদ্ধকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো। জানা গেল যে জাতিতে তিনি চামার। অমুক বছরে কুম্ভ স্নানে গিয়েছিলেন। ওখানে তার একমাত্র পুত্র ভিড়ে হারিয়ে যায়, যার খোঁজ আজ পর্যন্ত তিনি পাননি।
শেঠ প্রশ্ন করলেন, ছেলেকে চিনবে কি করে? তিনি উত্তর দিলেন, আমার ছেলে ডান হাতে আঘাতের চিহ্ন আছে। এই সব কথা গোপাল ও তার মা শুনছিলেন। বৃদ্ধকে 200 টাকা দিয়ে শেঠ বললেন, এরকম কথা কখনো আর কারো কাছে বলবে না। আগামীকাল তুমি এখান থেকে চলে যাবে। এরকম একটা ঘটনা কি চাপা দেওয়া যায়? সেই সময় জাতপাতের অতি কঠোর নিয়ম ছিল। মানুষ নিজের সব দোষ ঢেকে রেখে অন্যের ছিদ্র খোঁজার চেষ্টা করতে ভালোবাসে। সমস্ত এলাকায় এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। শেঠ এবং শেঠ পত্নী ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে রইলেন। অনেক বলার পরেও তারা খেতে গেলেন না। গোপাল বেশ বুদ্ধিমান, পুরো ব্যাপারটাই সে ভালো করে বুঝতে পেরেছে। মনে মনে কত কিছুই না ভেবে নিল সে। পরদিন সকালে সুমনের কাছে গিয়ে বলল, বোন, যা হবার তা হয়ে গেছে। ঈশ্বর আপনাদের এত বড়, ঈশ্বর জানেন যে আমার এসবের মধ্যে কোনো হাত নেই, কিন্তু আমার জন্য আপনাদের এত বড় অপমান সহ্য করতে হচ্ছে। এখন কোনোভাবে বাবা মায়ের খাবার ব্যবস্থা করুন। গতকাল থেকে তারা উপবাসী। সুমনের সঙ্গে গোপাল সবসময় হাসি ঠাট্টা করত, তাকে নাম ধরে ডাকত। সুমন বিস্মিত, দাদা আজকে তাকে আপনি সম্বোধন করছে, আবার দ্বিধার সঙ্গে স্পর্শ বাঁচিয়ে দূরে বসে আছে কেন? দুজনে অনেক অনুনয় বিনয় করার পর শেঠ ঘরের দরজা খুললেন। চিন্তায় চিন্তায় একদিনেই তিনি বৃদ্ধ হয়ে গেছেন। তার স্ত্রী অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছেন। অন্য দিনের মতো গোপাল বাবা মায়ের পাদস্পর্শ করল না। কিছুক্ষণ মৌন থেকে বলল, বাবা, ঈশ্বর আপনার সঙ্গে আমার সম্বন্ধ এই কদিনই মাত্র বেঁধে রেখেছিলেন। এখন আপনি আমাকে বিদায় দিন। মায়ের মন খুব খারাপ, তাকে সান্ত্বনা দেবেন। আপনি আমাকে যা লেখাপড়া শিখিয়েছেন তা দিয়ে আমি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অর্থ অনায়াসে অর্জন করতে পারবো। আমার জন্য চিন্তা করবেন না। বহু বছরের জমে থাকা উদ্বেগ আর শোক অতিবৃষ্টিতে নড়বড়ে বাঁধের মতো ভেঙে পড়ল। মানি শেঠ শিশুর মতো ডাক ছেড়ে সশব্দে কাঁদতে লাগলেন। বললেন, আমি চামার হব, কিন্তু তোমাকে কোনো মতে ছাড়তে পারবো না। হতে পারে তোমার জন্ম নিচু জাতিতে, কিন্তু তোমার মতো ধার্মিক নিষ্ঠাবান যুবক উঁচু জাতির মধ্যেই বা কজন আছে? রামচন্দ্র তার পিতা দশরথকে ছেড়ে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, কিন্তু তুমি এই বৃদ্ধ বয়সে আমাকে একেবারে ছেড়ে কেন চলে যাচ্ছ? এদিকে শেঠজি ও তার পত্নীর অবস্থা দেখে আত্মীয় পরিজনেরা সবাই মিথ্যা সহানুভূতি দেখাতে শুরু করলো। সব জেনে শুনেও তারা আহা কি হলো, কেন এমন হলো ইত্যাদি প্রশ্ন করতে লাগলো। কিছুক্ষণ পরে গোপাল সকলের সামনে গিয়ে বলল, আপনারা যা কিছু শুনেছেন সব সত্য। আমি কোলায়তের চামারের ছেলে। এই মুহূর্তে আপনাদের গ্রাম ছেড়ে চলে যেতে আমি প্রস্তুত। আপনারা দয়া করে শেঠজিকে ক্ষমা করবেন। তিনি যা কিছু করেছেন না জেনে শুনে করেছেন। তাছাড়া বড় বড় ভুলের জন্য প্রায়শ্চিত্তের ব্যবস্থা তো আছেই। শেঠজি কিন্তু গোপালকে ছাড়তে রাজি নন। গোপালের গলা জড়িয়ে তিনি রুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন, সুমন, তোমার সঙ্গে যাবে বলে কাপড়ে পুটলি বাঁধছে। আমরা দুজন এই বাড়িতে কি করে একা থাকবো? আমরা অন্য গ্রামে গিয়ে চামারদের সঙ্গে থাকবো। গোপাল চাইলে শেঠজির ভালোবাসার সুযোগ নিতে পারত, কিন্তু তা না করে সুমন ও শেঠজিকে অনেক বুঝিয়ে সেখান থেকে বিদায় নিল সে। অনেক বলা সত্ত্বেও বাড়ি ছেড়ে যাবার সময় 2-4টি ধুতি ও কুর্তা ছাড়া সে অন্য কিচ্ছু সঙ্গে নিয়ে গেল না। গোপালের বিদায়ের সময় পুরো গ্রাম উপচে পড়ল। গতকাল পর্যন্ত যে ঘটনায় মানুষ উল্লাস বোধ করছিল, আজ তারা পর্যন্ত অশ্রু বিসর্জন করছে। আরেকটা গল্প শোনাবো, একটু জল খেয়ে নিয়ে। গল্পটার নাম মাতৃত্ব। আপনারা কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন, কেমন? মাতৃত্ব। মহারাষ্ট্রের বীরপুরুষ শিবাজি মাত্র 20 বছর বয়সে তোরনা, কোঁড়ানা, পুরন্দর ইত্যাদি কেল্লা জয় করেছিলেন। তার যশ কোঙ্কণ থেকে কল্যাণ প্রদেশ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। মাবল প্রদেশের যোদ্ধা ছাড়াও উঁচু জাতির মারাঠা, পাঠান, সৈয়দ সকলেই তাঁর সৈন্যদলে যোগদান করে গৌরব বোধ করত। মোগল বাদশাহ ও বিজাপুরের সুলতান তার ক্রমবর্ধমান শক্তিকে ভয় করতেন এবং প্রাণপণ শক্তি দিয়ে তাকে হারানোর উপায় খুঁজতেন। মহারাজ শিবাজি সুরক্ষার জন্য সহ্যাদ্রি পর্বতের ঘন জঙ্গল জাবলিতে প্রতাপগড় নামে সুদৃঢ় দুর্ভেদ্য একটি কেল্লা নির্মাণ করান। কেল্লার দরজাগুলি উঁচু নিচু পাহাড় দিয়ে তৈরি ছিল। তার ওপর ওঠা মানুষের পক্ষে সম্ভব ছিল না। শুধু মানুষ কেন, সাপ প্রভৃতি সরীসৃপও ওই উঁচু পাহাড় বেয়ে উঠতে পারত না।
দেবগিরি, গোলকোন্ডা, রণথম্ভোর ইত্যাদি দুর্ভেদ্য দুর্গগুলির মতো শিবাজির এই দুর্গও দুর্ভেদ্য ছিল। এখানে তিনি তুলজাপুরের দেবী ভবানীর মূর্তি স্থাপন করেন। রায়গড় থেকে তিনি নিজে মাঝে মধ্যে এসে এখানে বাস করতেন। কেল্লার মধ্যে সৈনিক এবং অন্যান্য কর্মচারীদের ছোট বসতি গড়ে ওঠে। একদিন বিকেলে এক যুবতী দৌড়ে আসে কেল্লার দরজার কাছে। সে ভিতরে দুধ বিক্রি করতে এসেছিল। কাজ শেষ করে তাড়াতাড়ি সে বাড়ির পথে যাচ্ছিল। জাবলি গ্রাম থেকে প্রতিদিন দুধ নিয়ে সে আসতো। তার আগে বাড়ির সব কাজ, চাষবাস, গরু মহিষদের দেখাশোনায় কাজে সাহায্য করত। সে যেমন সুন্দরী ছিল তেমনি ভালো স্বাস্থ্যেরও অধিকারী ছিল। তখন ভারতের অন্যান্য জায়গায় যেখানে যেখানে মোগল শাসন ছিল সেখানে মহিলাদের স্বাধীনতা ছিল না, কিন্তু মহারাজা শিবাজির রাজ্যে নারীদের উপর কুদৃষ্টি দেওয়ার সাহস কেউ করত না। কেল্লার দরজার ওপর দিনরাত 8 জন সশস্ত্র সেপাই পাহারায় থাকত। তাদের হাবিলদার ছিলেন মহারাজের বিশ্বস্ত বৃদ্ধ মারাঠা সর্দার। তাদের বসবাসের ঘরগুলিও ছিল ফটকের ওপর। যুবতী তাকে বলল, বাবা, আজ এত তাড়াতাড়ি দুর্গের দ্বার বন্ধ করলেন কেন? এখনো তো সূর্য ডোবেনি। তাড়াতাড়ি দরজা খুলে দিন, আমাকে বাড়ি যেতে হবে। 2 ঘন্টা আগে আমি পাশের বাড়িতে আমার বাচ্চাদের রেখে এসেছি, ওদের নিশ্চয়ই এখন খিদে পেয়েছে। সর্দার বললেন, মা, আজ থেকে দরজা সূর্যাস্তের 1 ঘন্টা আগে বন্ধ হবে, কেননা অগ্রহায়ণ মাস পড়ে গেছে। বাবা, কাল থেকে তাড়াতাড়ি চলে আসবো, আজকে যেতে দিন, আমার বাচ্চারা কাঁদবে। পাগলি মেয়ে, দুর্গের দ্বার খোলা বা বন্ধ রাখা আমার হাতে নেই, তুমি কাল সকালেই বাড়ি যেতে পারবে। যুবতীর অনেক অনুনয় বিনয়ও দরজা যখন খোলা হলো না, তখন সে কিছুক্ষণ ওখানে বসে কাঁদতে লাগলো। অন্ধকার নামার পর সে আবার ভিতরে চলে গেল। দ্বিতীয় দিন সকালে দুর্গদ্বার খুললে সেই যুবতীকে দুধের কলসি নিয়ে দ্বারের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। প্রহরীরা সর্দারকে ডেকে যুবতীকে দেখালো। সকলেই আশ্চর্য হলো এই ভেবে যে রাতে যে যুবতী দুর্গের মধ্যে ছিল সে কি করে বাইরে গেল। সর্দারের প্রশ্নের উত্তরে যুবতী জোরে হেসে উঠল, বলল, বাবা, আপনি তো যেতে দিলেন না, আমি তাই জাদু ও মন্ত্রতন্ত্র করে চলে গেছি। সর্দার তাকে ভয়ে ভয়ে দুর্গের অধ্যক্ষের কাছে নিয়ে গেলেন। সেই সময় দুর্গাধ্যক্ষের পদ ছিল সম্মানের। তাকে সকলে সম্ভ্রমের চোখে দেখত, ভয় করত। কিন্তু যুবতী উত্তর দিল, বাবা, আমি এদের অনেক মিনতি করেছি, কিন্তু দ্বার খোলেনি। আমার বাড়ি যাবার খুব দরকার ছিল, তাই আমি দুর্গদ্বার ডিঙিয়ে চলে গেছি। অধ্যক্ষ ব্যাপার কিছু না বুঝতে পেরে মহারাজের কাছে সব ঘটনা জানালেন। যুবতীকে প্রাসাদে ডাকা হলো। শিবাজি সকালে দেবী ভবানীর পূজা করে মন্দিরের বাইরে এসে দেখলেন একটি সরল সুন্দর মহিলা এক কোণে দাঁড়িয়ে আছে। তাকে আশ্বাস দিয়ে শিবাজি বললেন, মা, সত্য বলো, তুমি কোন দরজা দিয়ে বাইরে গেলে? তোমাকে দণ্ড দেব না, বলে দাও। মহারাজ, অনেক অনুরোধেও সর্দার দরজা খোলেনি। ক্ষুধার্ত বাচ্চাদের কান্নার শব্দ আমার কানে এলো। থাকতে না পেরে আমি দক্ষিণের পাঁচিল ডিঙিয়ে চলে গেছি। এখনও সেখানে আমার ওড়না ঝুলছে। বিনম্রভাবে বলা মেয়েটির কথাগুলি কেউ বিশ্বাস করতে পারলেন না। যে দুর্গের উচ্চতা 127 ফুট, তা কি এইভাবে পার হওয়া যায়? শিবাজি বললেন, আমার সঙ্গে গিয়ে ওই জায়গা দেখিয়ে দাও। এতক্ষণে যুবতীর আর ভয় নেই। সে এগিয়ে চলল। মহারাজ, সেনাপতি এবং দুর্গাধ্যক্ষ সঙ্গে গেলেন। উপস্থিত সকলে নানা কথা বলতে লাগলো। নিরাপত্তার কারণে প্রথমে এই কথা গোপন রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এসব কথা কি গোপন থাকে? অনেকেই রং চড়িয়ে গুজব রটাতে লাগলো। একজন বলল, মেয়েটির ওপর দেবী ভবানীর কৃপা আছে। আর একজন বলল, আমি নিজের চোখে দেখেছি একটা বড় বাঁদর ওকে নিচে নিয়ে নেমে যাচ্ছে, সম্ভবত ওই বাঁদরটাই হনুমানজি। যাই হোক, ঘটনাস্থলে গিয়ে দেখা গেল সত্যি দক্ষিণের পাঁচিলে একটি ওড়না বাঁধা আছে। যুবতী বলল, মহারাজ, এই ওড়না ঝুলে আমি নিচে ঝাঁপ দিই, তারপর সেখান থেকে দৌড়ে বাড়ি যাই। পাঁচিলের নিচে গিয়ে সকলে দেখলেন তখনও সেখানে গাছের পাতার স্তূপের উপর কোনো মানুষের ঝাঁপ দেওয়ার লক্ষণ সুস্পষ্ট। ভাগ্যক্রমে সেখানে পাতার স্তূপ ছিল, না হলে যুবতীটি আঘাত পেত। দুর্গ নির্মাণের পর সেনাপতি এবং দুর্গাধ্যক্ষ মহারাজকে আশ্বাস দিয়েছিলেন যে এই দুর্গের পাঁচিল পার হওয়া অসম্ভব। শিবাজি সব কিছু নিরীক্ষণ করে ভাবলেন, ঈশ্বরের অসীম কৃপায় পঙ্গুও পাহাড় পার হতে পারে। ঈশ্বরের কৃপাতেই এই যুবতী এত উপর থেকে ঝাঁপ দিয়েও বেঁচে গেল। শেষে তিনি তাকে বললেন, তুমি রাজ্যের নিয়ম ভেঙেছ এবং নিজের জীবন বিপন্ন করেছ। এর জন্য তোমাকে কঠিন দণ্ড দেওয়া উচিত, কিন্তু তোমার অল্প বয়স ও সাহস দেখে তোমাকে ক্ষমা করব। একটা বিষয় আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, তোমার গ্রাম এখান থেকে 2 মাইল দূরে, তুমি কি করে তোমার শিশুদের কান্না শুনতে পেলে?
রাজার চরণ ধরে যুবতী কেঁদে বলল, আমার পিতামাতা শৈশবেই মারা গেছেন, আপনিই আমার পিতামাতা। এখানে 2 বছর ধরে দুধ বিক্রি করে আমি পরিবারের ভরণ পোষণ করি। আমার স্বামী ছোট ক্ষেতে চাষ করেন, কিন্তু পাথুরে জমিতে চাষ হয় না বললেই চলে। ঈশ্বরের শপথ নিয়ে আপনার পা ছুঁয়ে বলছি, আমি সত্যিই বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেয়ে নিজেকে আর বশে রাখতে না পেরে ভুল করেছি। সব কিছুই আপনাকে বললাম, এরপর আপনি যা দণ্ড দেবেন তাই মেনে নেব। মহারাজা শিবাজি তাকে রূপোর হাঁসুলি, নতুন কাপড় এবং শিশুদের জন্য অনেক রকম খেলনা মিষ্টান্ন দিয়ে বিদায় দিলেন। জয় মা ভবানী। আমি 2টি গল্প পড়লাম, এখানে এরকম প্রায় 37টি গল্প আছে। কেউ যদি মনে করেন তাহলে এই বইটি সারদা মোড় থেকে কিনতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার গল্প শোনার জন্য। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।